গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে দেখলে 7টা বাজে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আজকের তারিখটা হচ্ছে 23শে জুলাই। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে গেছি। যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো উঠেই ফ্রেশ হয়েই প্রথমে আমি সংসারের কাজে লেগে পড়েছি। তো রাত্রিবেলা তো একবার হচ্ছে ওভেনটা মুছে রেখেছিলাম, তো আরও একবার ভালো করে মুছে নিলাম। আর কলিন দিয়ে একটু কাঁচগুলো মুছে নিচ্ছি। তো এই কাঁচগুলো আমি রোজ মুছে থাকি না, হয়তো সপ্তাহে 2 থেকে 3বার মুছে থাকি, বা কখনো মনে হলো যে কিছু একটা দাগ পড়েছে তখন মুছে নিলাম। কারণ প্রত্যেক দিন সকালবেলা আমার পক্ষে মোছা সম্ভব নয়, কারণ মেয়েকে 7:30টার মধ্যে 7:30টা থেকে 7:45টার মধ্যে রেডি করে ফেলতে হয়। তো সেই জন্য সকালবেলা একটু ওকে রেডি করার জন্য তাড়াহুড়ো থাকে। আবার কোনো দিন ওর বাবা যদি ওকে স্কুলে না দিয়ে আসতে পারে তখন আবার আমাকে যেতে হয়। তো সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা মোছা সম্ভব নয়। তো ওই দিকের কাঁচগুলো ক্লিন করার পর এখানে যে আমার তেলের ট্রেটা আছে, এটাকে আমি রোজই মুছে থাকি। কারণ তেলের ট্রেতে প্রত্যেক দিন না মুছে থাকলে একটা দাগ পড়ে যায়, আর সেটা আবার তুলতে কষ্ট হয়। মানে দাগটা যখন পড়ে অনেকটা জমে যায়, সেটা তুলতে কষ্ট হয়। সেটাকে আবার গরম জলে ভেজাও, তার থেকে রোজের কাজ রোজ করে নিলে সমস্যা মিটে যায়। আর এখানে যে আমার মশলার জায়গা আছে, তো এটাকেও আমি একবার করে মুছে নিই। তাহলে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। আর টিপটপ কিচেন কার না ভালো লাগে বলুন? সবাইরই ভালো লাগে। তো সেটাকে টিপটপ রাখতে গেলে অনেক আমাদের কিন্তু কষ্ট সহ্য করতে হয়। মানে এই যে কিচেন ক্লিনিং, ডাস্টিং, এগুলো প্রত্যেক দিন করে রাখলে তাহলে কিন্তু এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আজ যেহেতু রবিবার, তাই কাজগুলো একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সমস্ত কিছু করা যাচ্ছে। কারণ একেই তো আজকে লেট উঠেছি, তার উপর এই সময় যদি অন্যান্য ওয়ার্কিং দিন উঠি তাহলে কিন্তু এত কাজ সকালবেলা করা সম্ভব নয়। তো মিক্সিং জারটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কিচেনটা মোটামুটি ক্লিন করার পর এবারে চলে এসেছি একটু কাঁচগুলো, মানে স্লাইডারের যে কাঁচগুলো ছিল সেইগুলো একবার কলিন দিয়ে মুছে নিলাম। এরপরে আমাদের যে ছোট শোকেসটা আছে তার মাথাটা একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইগুলোর মধ্যে হালকা হালকা ধুলো পড়ে রোজ মুছলেও। আর এখানে যে আমার মেয়ের যে বই রাখার র্যাকটা আছে সেইগুলো হালকাভাবে একটু ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু এই ঘরের বিছানায় কেউ শোয় না, তো সেহেতু এই ঘরের বিছানাটা সেইভাবে গোছানোর প্রয়োজন পড়ে না, গোছানোই আছে, জাস্ট একটু ঝেড়ে নিলে হয়ে যাবে। আর এই যে ড্রেসিং টেবিলটা, এটাকে তো আমাকে রোজই পরিষ্কার করতে হয়। তো ড্রেসিং টেবিলটা ভালো করে একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু সমস্ত কাজ একদিনে করা সম্ভব নয়। অল্প অল্প করে রোজই যদি একটু করে করা যায় তাহলে কিন্তু ঘরবাড়ির সমস্ত কিছুই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার থাকে। আর এটা একদিনের ব্যাপারও নয়, এটা রোজকার করতে 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 একটা অভ্যাসেও দাঁড়িয়ে যায়। তো এখানে দেখো আমার কিন্তু ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে। আর এরপরে আমি চলে এলাম ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিতে। তো যেহেতু ওই ঘরে হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছে, তো ওই ঘরে ক্যামেরা নিয়ে যাব না, এই ঘরটাই ভালো করে ঝাঁট দেব, দিয়ে ওই ঘরটাও ঝাঁট দিয়ে নেব। তো ঝাঁট দেওয়ার পর এবারে আমি ভালো করে মপ দিয়ে মুছে নিচ্ছি ঘরগুলো।
আর আজকে যেহেতু রবিবার, দেখো মেয়েও কিন্তু অন্য দিনে ঘুম থেকে উঠতে চায় না, ও আবার আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো দুটো ঘর মোটামুটি আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি চলে এসেছি একেবারে নিচে। আমাদের বাথরুম মানে স্নান করার জায়গা, তো সেটা নিচে। তো যে জামা কাপড়গুলো কাচা হবে সেইগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। তো অনেকটাই জামা কাপড়, বেশ কিছুটা হচ্ছে দিদি কাচবে আর বেশ কিছুটা আমি কাচবো। তো জামা কাপড়গুলো একটু হালকা গরম জল করে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর যেহেতু স্নান করব, একেবারে জামা কাপড় কেচে স্নান করে নেব। আসলে প্রত্যেক দিনকার জামাকাপড় তো আমি প্রত্যেক দিনই কাচি। আর সেই জন্য অনেকই জামাকাপড় হয়। তার সঙ্গে হচ্ছে দুটো ঘরের বেড কভার, বালিশের কভার, কখনো পর্দার কভার। তো একজনের পক্ষে সমস্ত কাচাকুচি এত করা সম্ভব নয়। তাই তার মাঝে আমিও অল্প স্বল্প হাত লাগাই। আর স্নান করে আসার পর মেয়ে যেহেতু অনেকক্ষণই উঠেছে, তো ওর খিদে পেয়ে গেছে। তো ওকে এখন একটু হরলিক্স করে দিচ্ছি, আর হরলিক্স করে দিয়ে ওকে কিছু কাজ দিয়ে যাব যেগুলো ও বসে করবে। আর এবারে আমি ছাদে যাব। ছাদে জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেইগুলো মেলে দেব। আর তারপরে পুজোটা সেরে নেব। তো মোটামুটি দেখো আজকে কিন্তু পুজো সেরে ফেলেছি। আর একজনকে কাজ দিয়ে এসেছি, দেখো সে এসে খেলতে বসে গেছে। তো কর্তামশাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। আর এরপরে একটু রচা করেছি, এখন আমি একাই খাবো। তা মেয়েকে কিছু কাজ দিয়ে গিয়েছিলাম, তো ওকে এখন চাটা খেতে খেতে কাজগুলো আমি একটু দেখে নেব। আর এরপরে হাজব্যান্ড মশাইকে ডাকবো। আসলে সকালবেলা তো মানে বসে পড়ানোর অত টাইম নেই। তো এই কাজের ফাঁকে ফাঁকেই তো এখন ওকে পড়িয়ে নেব। আর এখন যেহেতু মোটামুটি ও ক্লাস ওয়ানে পড়ে, অনেকটাই শিখে গেছে, মোটামুটি অল্প একটু কাজ দিয়ে গেলে ও বসে বসে করে। আর যেগুলো ওকে পড়ানোর বা মুখস্থ ধরার সেইগুলো আমি সন্ধেবেলা করাই। আর সকালবেলা বেশিরভাগ আমি ওকে লিখতে দিই। কারণ লিখতে দিলে, কোনো কাজ লিখতে দিলে ওই টাইমটায় আমি অন্যান্য কাজগুলো করতে পারবো। তাহলে একই সঙ্গে মেয়েকে পড়ানো আর আমার কাজ দুটোই কমপ্লিট হয়ে যাবে। তো কর্তামশাই উঠে পড়েছে, তো কর্তামশাইকে ওই ঘরে চা দিয়ে আমি এই ঘরে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। তো তারপরে কর্তামশাই বাজারে যাবে। তো আজকে কী রান্না বান্না হবে সেই মতো বাজার করবে। তো হালকাভাবে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর এই ঘরে সেইভাবে আজকে আর ডাস্টিং করলে হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো তখন সকালবেলা দেখলে যে রোদ উঠেছে, সরি, সকালবেলা দেখলে যে বৃষ্টি পড়ছে, এখন আবার রোদ উঠে গেছে। তো এখন তো এরকমই হচ্ছে, কখন বৃষ্টি কখনো রোদ। তো মানে আবহাওয়ার কথা কিছুই বলা যায় না। তো এখন এরকম যদি বৃষ্টি হয় সকালের মতো, তাহলে কর্তামশাই বলবে খিচুড়ি। আর খিচুড়ি আবার আমার মেয়ের পছন্দের নয়। তো এখন মহা ঝামেলায় পড়া যায় এই বৃষ্টির দিনগুলোতে। তো বাবার পছন্দ খিচুড়ি আর মেয়ের পছন্দ অন্য কিছু। তো যাই হোক, এই ঘরের কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এই মানি প্ল্যান্টের যে গাছগুলো আমি লাগিয়েছি, এগুলো সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করে দিই। আর দেখো অনেক কিন্তু নতুন নতুন পাতা বেরিয়েছে, যার ফলে পুরো শিকড়ে ভরে গেছে। আর বেশ ঘন হয়ে উঠছে গাছগুলো। তো জলগুলো চেঞ্জ করে নিচ্ছি, আর ওইগুলোই ওই শিকড়গুলোর জন্য পুরো আটকে গেছে। তো সেইগুলোর জন্যই মানে খুব জোরে টানলে শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে, তো সেই জন্য এইভাবে ঢেলে দিলাম। আর দেখেছো কত সুন্দর সুন্দর মানে একদম পাতা বেরিয়েছে, প্রচুর পাতা গজিয়েছে। তো যাই হোক, মানি প্ল্যান্টের গাছগুলোর প্রত্যেকটার আমি জল চেঞ্জ করে দিয়েছি। আর সুন্দর বেশ একদম ফ্রেশ লাগছে দেখো। আর এবারে চলে এসেছি টিফিনের জন্য, মানে কিছু ব্রেকফাস্ট বানাতে হবে। তো আজকে সবাইয়ের জন্য একটু পাস্তাই বানিয়ে নেব।
তো সপ্তাহের মাঝখানে বেশিরভাগ দিনই আমার হাসব্যান্ড ছাতু খায়। তো সেইভাবে আর সকালবেলা ও যেহেতু খায় না আর মেয়ে স্কুলে চলে যায়, তো সেইভাবে সেরকমভাবে কিছু বানানো হয় না, মানে চটজলদি যেগুলো হয় সেই রকম কিছু বানানো হয়। তো সেই জন্য আর আমাদের একটু পাস্তায় কিন্তু সবাই আলু পছন্দ করে, পাস্তা কেন চাউমিনেও। তো আলুটা ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আমি অল্প স্বল্প আলু দিয়েছি। পাস্তা, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই এইগুলো আবার আমার মেয়ের ভীষণ পছন্দের। তো মোটামুটি এইগুলো হলে মোটামুটি ওর ব্রেকফাস্টের কোনো অসুবিধা নেই। তো আগে ম্যাগিটাকেও চাউমিনের মতো বানিয়ে দিতাম। তো এখন আর ওইভাবে খেতে চায় না। এখন একটু, একটু করে বড় হচ্ছে, বুঝতে শিখছে। তো বলে চাউমিনের জন্য চাউমিনই দেবে, আবার পাস্তার জন্য পাস্তা দেবে, ম্যাগির জন্য ম্যাগিই দেবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার পাস্তাটা রেডি করা হয়ে গেছে। আর এখন সবাইকে আমি ব্রেকফাস্টে পাস্তাটা দিয়ে দেব। তো ব্রেকফাস্ট করার পর কর্তামশাই এদিকে বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। তো আজকে হবে একটু পোলাও। তো বাসন্তী পোলাও করব, আর তার সঙ্গে একটু ঝাল ঝাল করে চিকেন কষা করব, কারণ পোলাওটা যেহেতু একটু মিষ্টি হয় তার সঙ্গে কিন্তু চিকেন কষা মানে ঝাল ঝাল চিকেন কষা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমাদের গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য। এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এবারে আমি ঘি আর একটুখানি হলুদ দুটো একটুখানি গরম করে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ গরম ঘিয়ের মধ্যে হলুদটা দিলে তো একেবারে সুন্দরভাবে মেখে যায়, কোথাও বেশি বা কম এইভাবে পড়ে না। জাস্ট একটু হাত দিয়ে মেখে নিলেই হয়ে যায়। তো এটা এখন মাখানো থাকবে, আর এর সঙ্গে হাফ চামচের মতো আদা আর লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রাখলাম। পোলাওটা হচ্ছে জলের পরিমাণ ঠিকঠাক দিতে পারলেই কিন্তু সুন্দর পোলাও হয়ে যায়, একদম কিন্তু ঝরঝরে পোলাও হয়। তো আমি কিভাবে একেবারে বাসন্তী পোলাও ঝরঝরে বানাই সেটা দেখো, মানে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে একটা দেখো একটু মুখটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু অনেকটা ঘি মাখিয়েছি চালের মধ্যে, তাই আমি ঘি দিলাম না। ঘি দিলে ভালোই হতো, কিন্তু আমি এখানে সাদা তেলটা ইউজ করলাম। এবারে চালটা দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট ভালো করে, তারও বেশি 10 মিনিটের মতো আমি চালটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর আমি এখানে 500 গ্রাম যেহেতু চাল নিয়েছি, সেই জন্য কিন্তু 1 লিটার জল দেব। আর এর মধ্যে দেব একটুখানি গরম মশলা, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, সমস্ত কিছু দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটুখানি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু মেয়ে খাবে বেশি দিলাম না। দেখো, মানে গোবিন্দভোগ চালের যদি মানে খুব পুরানো চাল না হয়, তাহলে কিন্তু যতটা চাল তার ডবল জল দিলেই কিন্তু, আর ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। জোরে দিলে জলটা তাড়াতাড়ি টেনে নেবে, তখন আবার বেশি পরিমাণ জল দিতে হবে। এদিকে আস্তে একদম লো ফ্লেমে চালটা সিদ্ধ হতে দিয়েছি। আর এবারে এদিকে মাংস কষাটা করে নিচ্ছি। আগেই তো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এবারে হচ্ছে আমি এখানে মাংসটা জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো, প্রায় 12 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলেছি। তো হালকা অল্প অল্প জল আছে, তো ওইটা কিন্তু একটুখানি রেখে দিলেই মানে ওই গরমের মধ্যেই কিন্তু ওই জলটা পুরো টেনে নেবে, পুরো ঝরঝরে পোলাও হবে। আর এখানে দেখো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাংস কষা আমার হয়ে গেছে। আর এখন মেয়েকে দিচ্ছি। দেখো পুরো ঝরঝরে সুন্দর কিন্তু একটা পোলাও হয়েছে, এই যে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।